না না, মরতে পারে না লোকটা, এত সহজে মরতে পারে না। রিচার্ডের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। বোঝা দেয় এমন খবরে এই পাষণ্ড লোকটার মনের ভেতর কি হচ্ছে। এলিজাবেথ আবার বলে উঠল, কণ্ঠে রুদ্ধ প্রায় আর্তনাদ। শুনছেন, সে মরতে পারে না। লুকাস এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দ, কোনো নড়াচড়া নেই। এলিজাবেথের কান্না ভেজা কণ্ঠ তাকে স্পর্শ করতে পারছে না। সে সুচারু চোখে তাকিয়ে আছে রিচার্ডের চোখে, হয়তো খুঁজে ফিরছে অভ্যন্তরের সাড়া, কিংবা বোঝার চেষ্টা করছে নিস্তব্ধতার অন্তরালে সঞ্চিত চাপ। এলিজাবেথ আবারও কাঁপিয়ে তোলে রিচার্ডের কাঁধ। পারে না, আপনি শুনছেন, আপনার ভাইয়ের ফাঁসি হতে যাচ্ছে। এইবার এলিজাবেথের দৃষ্টিতে ক্লান্তি আর বেদনায় ভরপুর। জোরে ছাকাতে থাকে রিচার্ডের কাঁধ। রিচার্ড নিরুদ্বেগহীন ভাব নিয়ে কাটকাট কণ্ঠে বলল, হু কেয়ারস? ধাক্কা খেল এলিজাবেথ। হঠাৎ করেই হুড়মুড়িয়ে কেঁদে উঠল। না না না, উনি মরতে পারে না এত সহজে। কেন মরতে পারে না? মৃত্যুর ফয়সালা হয়ে গেলে আমরা আটকানোর কে? মৃত্যুর ফয়সালা আসমানে হয়ে থাকে, জমিনে না। কোনো এক অযাচিত কারণে শক্ত করে এক ঢোক গিলল রিচার্ড। কণ্ঠটা এবার বেশ মলিন শোনালো, অথচ অধর কোণে উপহাসের হাসি। এবার ফয়সালা হয়তো আসমান থেকেই এসেছে। যদি তা হয়ে থাকে তাহলে সবার আগে মৃত্যুর ঘন্টা আপনার ওপর বাজার কথা। রিচার্ড চাতক পাখির মতো চকিতে চাইল এলিজাবেথের দিকে। কাতর দৃষ্টি ফেলল সান্নিধ্যের ভেজা চোখ দুটোতে। এলিজাবেথ হাতের পিঠ দিয়ে ভেজা চোখ মুছে নেয়। কারণ আপনিও খুনি, হাজারো মানুষের রক্ত ঝরেছে আপনার হাত দিয়ে। পাপের শাস্তি যদি মৃত্যু হয় তাহলে আপনিও মৃত্যুদণ্ডের আসামি। না হলে যে বড্ড অন্যায় হয়ে যায়। আপনারা অপরাধী, দুজনেই অপরাধী। তাহলে সে একা কেন শাস্তি পাবে? সে মরলে সবার আগে আপনাকে মরতে হবে। রিচার্ডের কণ্ঠনালী হতে ছিটকে বেরিয়ে এলো আহত স্বর। রেড? এলিজাবেথ অবুজের মতো বারবার বলতে থাকে, ওনাকে বাঁচান, প্লিজ বাঁচান। আমি জানি আপনি পারবেন, শুধু আপনিই পারবেন। আমার যে অনেক কিছু জানার আছে তার কাছ থেকে, অনেক প্রশ্ন জমে রয়েছে আমার কাছে, যেগুলোর উত্তর শুধুমাত্র তার কাছেই আছে। অজানা এক দহনে পুড়ছে শক্ত হৃদয়। ফোঁস নিঃশ্বাস ফেলল রিচার্ড। কি প্রশ্ন? এলিজাবেথ হঠাৎ করেই চাপড়ে ধরল রিচার্ডকে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি জানি না, কিচ্ছু জানি না। আমার খুব করে অনুভব হয় আমার অতীতের সাথে উনি জড়িত। আমি সেই রহস্যময় অতীতের ধোঁয়াশা থেকে বের হতে চাই। আমি মুক্তি চাই, আমি মুক্তি। রিচার্ড ছাড়িয়ে নেয় নিজেকে। কণ্ঠে বলিয়ান তেজ বজায় রেখে গুরুগম্ভীর কণ্ঠে বলে, মিথ্যা আকাঙ্ক্ষা জ্ঞানের চোখকে অন্ধ করে দেয়। বলে উপরে চলে যেতে উদ্যত হয়। ম্যাম, নো। লুকাস দূর থেকে আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে ছুটে আসে এদিকে। ঘূর্ণন গতিতে পেছন ফিরে রিচার্ড। এলিজাবেথ দাঁড়িয়ে গলায় নাইফ ধরে। জুবুথুবু করে কাঁপছে তনু। চোখে ভাঙাচোরা ভয় আর অব্যক্ত যন্ত্রণার ছাপ। অন্তর্জগতে তাণ্ডব নেমেছে। উপচে পড়ছে এলোমেলো অনুভূতির ঢেউ। রিচার্ডের চিবুক মুহূর্তে শক্ত হয়ে ওঠে। মুষ্টিবদ্ধ হাত দুটোতে গৌরবর্ণের শিরা উপশিরা ফেটে বেরিয়ে আসে। পৈশাচিক রক্তিমতায় বিড়বিড়িয়ে ওঠে সাইকোমস্তিষ্ক। ঠোঁট ফাটিয়ে ঝরে পড়ে হিংস্র বাক্য। পরপুরুষের জন্য এত উৎকণ্ঠা? দুনিয়ার কলঙ্ক মেখে নেবে এবার। বিপন্ন দোটানায় দাঁড়িয়ে হৃদয়টা এক টুকরো ছাই। হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো নিস্তব্ধতা। হঠাৎ এলিজাবেথের কান্নার স্রোত থেমে যায়। কণ্ঠে চলে ওঠে আগুন। অবশেষে মেয়েটা প্রতিবাদ করে, জাহান নামে যাক দুনিয়া, দুনিয়ার মানুষ। এই দুনিয়া দেখেনি লোকটার চোখের পানি, দুনিয়া সাথ দেয়নি লোকটার করুণ সময়। কোথায় ছিল তারা যখন লোকটার হেদিয়ে মরেছিল? যখন তার মায়ের প্রয়োজন ছিল তখন কোথায় ছিল আপনার দুনিয়া? দুনিয়া ভুলে গেলেও আমি পারবো না লোকটার অবদান। দুনিয়ার সাথে যাই করুক সে, আমার কাছে সে ছিল স্বচ্ছ, পানির মতো স্বচ্ছ, ফুলের মতো কোমল ছিল তার আচরণ। এই জন্মে আমি মেটাতে পারবো না তার ঋণ। সে পাপী হলেও আমি তার কাছে কৃতজ্ঞ, অপার কৃতজ্ঞ। আমি ভুলতে পারবো না সেই সময়গুলো যখন আমার চোখের জল তার চোখে জল আনিয়েছে, আমার যন্ত্রণা নিঃশব্দে কাঁদিয়েছে লোকটাকে। আপনি যখন কষ্ট দিয়ে চলে যেতেন তখন সেই লোকটাই টিস্যু এগিয়ে দিত। সে আমার প্রিয় বন্ধু ছিল। বন্ধুত্বের মর্যাদা যে রাখতে না পারলেও সে শ্রেষ্ঠ পাপী। সেই পাপী সে, যে শত্রুর ভালোবাসার যত্ন নিয়েছে। দুনিয়া কলঙ্ক দিক আমাকে, কালি ছুড়ুক আমার মুখে, তবু আমি বলবো, আপনি যদি একটা সুযোগ পেতে পারেন অবশ্যই সেও পেতে পারে। সে তো শুধুই ভালোবাসতে চেয়েছিল, যে সহ্য করতে জানে। দুনিয়া শুধু তাকেই কেন নিঃস্ব করে দেয় বারবার? দুনিয়ার মানুষেরা যা খুশি বলুক না,
এবার না হয় আমি আমার মনের কথা শুনি একটু। যে অনুতপ্ত হয় তাকে সুযোগ দিতে হয়। দয়া করে এত নিষ্ঠুর হবেন না দুনিয়ার মতো। লোকটার পুরোটা জীবন গিয়েছে ধোকার উপর দিয়ে। ভাগ্য বরাবরই তাকে ঠকিয়ে গিয়েছে। রিচার্ড নির্বাক। বটগাছের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছে নিথর। লোকাসের মুখে কোনো শব্দ নেই। সবিতা বেগম কিচেন থেকে উকি দিয়ে দেখছেন, চোখে বিস্ময়ের ছায়া। এলিজাবেথ ছুঁড়ে ফেলে দেয় ছুরিটা। জখম হৃদয়ের ভারে হেঁটে আসে রিচার্ডের কাছে, চোখে দাহ, কণ্ঠে চলন্ত আরতে। হঠাৎ বসে পড়ে এলিজাবেথ, চাপটে ধরে রিচার্ডের পা। আপনার তো তাও আমি আছি। তার কে আছে বলুন? আরে আপনি তো নিজের মা বাবাকে কয়েক বছরের জন্য হলেও কাছে পেয়েছিলেন, তাদের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন। সে তো কিছুই পায়নি, অথচ সব ছিল তার, তাও কিছুই পায়নি। তার থেকে বড় দুর্ভাগা আর কে আছে বলুন না? নিজের মায়ের রক্ত ঝরেছে তার হাত দিয়ে, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? তার সব থেকে বড় শাস্তি সে বেঁচে আছে, ধুকে ধুকে মরবে সারা জীবন। আপনি তো সেটাই চেয়েছিলেন, তাই না? তবে তাই হোক, তবুও সে বেঁচে থাকুক, ভাগে এবার একটু সহায় হোক তার উপর। রিচার্ড পরপর কয়েকবার ভারী নিঃশ্বাস ফেলে বসলো হাঁটু মোড়ে। ঝুঁকে অঝরে কাঁদতে থাকা মেয়েটার রক্তার্ভ অবয়ব দুহাতে রাজলায় চেপে ধরে উপরে তুলল। এলিজাবেথের নিঃশ্বাস অতি দ্রুত ছুটছে, কথাগুলো বারবার থেমে আসছে কণ্ঠনালীতে। এলিজাবেথ নিজেও আলগোছিয়ে আগলে ধরল রিচার্ডের ধারালো চোয়াল, নিদারুণ কমলতা মাখানো গলায় বলল, মানব জীবনে এমন দ্বন্দ্ব বিবাদ অনেক হয়ে থাকে, তাই বলে কি কেউ কাউকে দূরে ঠেলে দিচ্ছে? দিন শেষে আবারও সবাই এক হয়। দ্বন্দ্বের পরেও মানুষ একসাথে আছে মানে এটা নয় সে ভুলে গিয়েছে। এজন্য থাকে কারণ তারা মাফ করে দেয়। আপনিও ভুলে যান না সবকিছু। যান প্লিজ, যান। অনবরত বাজতে আছে ফোনটি কর্কশ শব্দ তুলে। বিরক্তে লাড়া আর কপাল কুচকায়। বালিশের নিচ থেকে মাথা বের করে হাতে ফোন খুঁজে কানে তুলতেই ওপাশ থেকে শোনা গেল একজন পুরুষ মানুষের কণ্ঠস্বর লাড়ার দিকে। ধীরে ধীরে বলল, লারা আমার হৃদয় হরণী, প্রণয় ভালোবাসি তোমায়। সকাল সকালেই ফুরফুরে মেজাজে তিরিক্ষি মেজাজে পরিণত হয় লাড়ার মেজাজ। প্রেম ফাজলামিতে সায়না দিয়ে কল কেটে ফোনটাকে ছুঁড়ে মারে লাড়া। আবার উপর হয়ে চোখ বুঝল। হঠাৎ মস্তিষ্কে ধাক্কা খেল। কলে প্রেম ছিল, প্রেম আজ আবার ভালোবাসার নিবেদন জানালো। কিন্তু প্রেম তো সেদিনের পর আর কোনোদিন মুখ থেকে এই কথা বের করেনি। লাড়ার কানে বাজতে থাকে প্রেমের বলা সেই কথাগুলো। আবার আরেকদিন বলবো, মৃত্যুর আগের দিন বলে যাব শেষবারের মতো, লারা আমার হৃদয় হরণী, প্রণয় ভালোবাসি তোমায়। লাড়া তড়িৎ প্রবাহের মতো উঠে বসলো, দরদরিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। ফোনের স্ক্রিন অন হতে সোশ্যাল প্ল্যাটফর্ম হতে একটা নোটিফিকেশন আসে। চাপ লাগতে একটা সংবাদ মাধ্যমের ভিডিও চালু হয়ে যায়। সেখানে দেখা যায় সকালে প্রকাশিত হওয়া একটি তাজা নিউজ। ব্রেকিং নিউজ, রক্ষকই যদি ভক্ষক হয় তবে দেশের মানুষ নিরাপদ কোথায়? সাম্প্রতিক সময়ে আতঙ্কের জন্ম দেওয়া একের পর এক সিরিয়াল কিলিং এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে। অবশেষে বহু চেষ্টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ভয়ঙ্কর সাইকোপ্যাথ খুনিকে শনাক্ত করেছে, তবে তার পরিচয় যেন বিশ্বাস করা কঠিন। তিনি আর কেউ নন, সিআইডি অফিসার প্রেম আহসান। বিগত কয়েক মাস ধরে একের পর এক যুবতী নিখোঁজ হচ্ছিলেন রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে। কিছুদিন পরেই পাওয়া যাচ্ছিল তাদের বিকৃত মরদেহ, ঠোঁটকাটা, মুখে হিংস্র নির্যাতনের চিহ্ন। প্রত্যেকটি খুনেই ছিল একই প্যাটার্ন, একই নির্মমতা। ধর্ষণের কোনো আলামত না থাকলেও খুনের ধরনে ফুটে উঠেছিল এক বিকৃত মানসিকতার ভয়ঙ্কর প্রবণতা। অবশেষে ফাঁস হয় সেই অন্ধকার সত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খুনের কিছু গোপন ভিডিও, যেখানে খোদ সিআইডি অফিসার প্রেম আহসানকেই দেখা যায়, একজন আইনরক্ষক যিনি কিনা নিজেই হয়ে উঠেছে আইনের ভয়ঙ্করতম ভাঙন। এই ঘটনার পর পুরো আইন বিভাগে নেমে আসে এক অভাবনীয় গ্লানি ও শোকের ছায়া। অফিসার প্রেম আহসান বর্তমানে পলাতক, তাকে খুঁজছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানার জন্য সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই হাজির হব আরও তথ্য নিয়ে। নিউজটা দেখা মাত্রই লালার বুকের ভেতরটা দরদর করে উঠল। ঠিক তখনই প্রেমের নাম্বার থেকে একটা মেসেজ আসে। উত্তেজনায় হাত কাঁপতে থাকে লাড়ার। তড়িঘড়ি করে মেসেজটা খুলে দেখে একটা লোকেশন। আর এক মুহূর্ত দেরি না করে ড্রয়ার থেকে নিজের পার্সোনাল গান আর বাইকের চাবি তুলে নিয়ে হস্ততস্ত হয়ে বেরিয়ে গেল লাড়া। বুকের ভিতর অস্থিরতার ঢেউ যেন ঘূর্ণি তুলছে। এক হাতে গিয়ার ধরে অন্য হাতে অনবরত ফোন করে যাচ্ছে প্রেমকে, কিন্তু বারবার ভেসে আসে সে একটাই ভেসে আসা কণ্ঠ, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। রাগে চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে লাড়ার। প্রেমের পাঠানো ঠিকানা মতো একটি পুরনো ব্রিজের কাছে গিয়ে বাইক থামায় লাড়া।
নামতেই চারপাশে চোখ ঘোরায়, যেন ক্ষুধার্ত কোনো পাখি তার হারিয়ে যাওয়া সাথীকে খুঁজে ফিরছে। হে লারার জান্স। চমকে উঠে সামনের দিকে ঘুরে লাড়া। প্রেম বসে আছে ব্রিজের রেলিংয়ে, পা দুটো ঝুলে আছে নিচের দিকে। প্রেমের হাসি খুশি মুখটা ঝুমলিন, ঠোঁটজোড়া ফ্যাকাশে, চোখ লাল, অসম্ভব লাল। শক্ত গোছের ছেলেটা কি কান্না করেছে? লাড়া দৌড়ে যেতে চায় প্রেমের দিকে। হঠাৎ প্রেম পকেট থেকে একটি গান বের করে সেটি নিজের কপালে ঠেকিয়ে ধরে। থমকে যায় লাড়ার পা। নো প্রেম, নো। চিৎকার করে ওঠে লাড়া। গলা ছিঁড়ে ফেলবার উপক্রম সে আর্তনাদে। সময় থেমে যায়, বাতাস নিস্তব্ধতা হয়ে পড়ে। প্রেমের চোখে এক ফোঁটা জল ঝরে পড়ে, নাকি বৃষ্টির ফোঁটা কেউ জানে না। প্রেম ইশারায় লাড়াকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলল। রেলিংয়ের উপর থেকে অবহেলিত ফোনটা হাতে নিয়ে কল করলো লাড়ার নাম্বারে। শ্বাস প্রশ্বাসগুলো যেন দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়ে ছুটছে আজ। লাড়ার সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলো। লারা আমার হৃদয় হরণী, প্রণয়ে ভালোবাসি তোমায়। লাড়া এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, ঠুকরে উঠল। থরথরিয়ে কেঁপে উঠে কণ্ঠ, গলা ফাটিয়ে বলে উঠল, প্রেম প্লিজ না, তুই এটা করতে পারিস না। অফিসার, আই ব্যাক ইউ। প্রেম বরাবরের মতোই গা ছাড়া ভাব নিয়ে ঠোঁটে হাসি খেলালো। দুঃখের মুখোমুখি হয়ে ঠাট্টা করে বলল, কেন, প্রেমে পড়ে গেলে নাকি? প্রেমের আজ লাড়া কাঁদছে। নিজের শক্তপোক্ত তকমাটা যেন হাওয়ায় ভাসিয়ে দিয়েছে। আকুতি মাখা টলমলে চেয়ে চোখে বলল, প্রেম, আমি কোনোদিন ভালোবাসা পাইনি। চোখের সামনে দেখেছি যার দিকে মন ছিল সে অন্য কারোর হয়ে যাচ্ছে। আমার মা নেই প্রেম, খুব ছোটোবেলায় হারিয়েছি তাকে। এমনকি মুখটাও মনে নেই ভদ্র মহিলার। ড্যাড থেকেও ছিল না, সব সময় দূরের মানুষ ছিল লোকটা। এই পাওয়া না পাওয়া জীবনে একটা বন্ধুই ছিল, আর আজ তাকেও হারাতে বসেছি। কেন প্রেম, আমার পূর্ণতার খাতা সবসময় কেন শূন্য রয়ে যায়? কথাগুলো থেমে এলো কান্নায়। ফ্যাসফেসে গলায় লাড়া আবারও বলল, তুই যখন সেই বিরক্তিকর জোকসগুলো বলতি আমার রাগ হতো ঠিকই, তবে বিশ্বাস কর অফিসার, সেই সময় আমি অনুভব করতে পারতাম আমারও কেউ আছে। আমার জন্য হলেও প্লিজ থেকে যা অফিসার। প্রেম একজন আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ। সে এই শেষ মুহূর্তে সে নিজেকে ভেঙে পড়তে দিল না। ঠোঁট কামড়ে কান্না চেপে রাখলো। নীরের ঠান্ডা গলায় বলল, আমি পারলাম না লারা তোমাকে ভালো রাখার দায়িত্বটা যথাযথ পালন করতে। দুজোড়া চোখ দূর হতে কাতর অপলক তাকিয়ে আছে একে অপরের দিকে। মুহূর্ত থেমে আছে যেন এক নষ্ট ঘড়ির কাঁটায়। লারা বহু কষ্টে কাপা ঠোঁটের কম্পন থামিয়ে নিঃশব্দ যন্ত্রণায় বলল, থেকে যা অফিসার। ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকেও হেসে উড়িয়ে দিল প্রেম। দূর থেকে ভুরু নাচাতে নাচাতে বলল, থেকে গেলেই বুঝি আমার হবে? নামহীন সম্পর্ককে না হয় রয়ে গেলাম আমরা সারা জীবন, যেমনটা ছায়া আর আলোর সম্পর্ক, কোনো বন্ধনে বাধা নয়, তবুও একটা অস্তিত্ব ছাড়া অন্যটা অসম্পূর্ণ। শিরশিরে অনুভূতিতে ভিজে গেল প্রেমের চোখ। ঘাড় গড়িয়ে আলগোস লুকানোর চেষ্টা করলো দুঃখের পাহাড়। পরপর কয়েক দফা ফোঁস নিঃশ্বাস ফেলে আবারও চাইল লাড়ার দিকে। লাড়ার চোখে আজ অদ্ভুত এক মায়া তার জন্য। ফোনটা বুকে চেপে ধরল প্রেম। যথাসম্ভব চেষ্টা করে আজ নিজেকে ধরে রাখতে ব্যর্থ হচ্ছে অফিসার প্রেম আহসান। দীর্ঘশ্বাস টেনে প্রেম ফোন কানে তুলল। আমি বাঁচতে চাই লারা। আমি হাত বাড়িয়ে দিচ্ছি, ফিরে আসো প্রেম, নতুন করে বাঁচো। লাড়া সত্যি সত্যি এক হাত বাড়িয়ে দেয়। প্রেম ঠোঁট কামড়ে ধরল। কান্না আটকানো বুঝি এত দায়? আমি আর আমার কর্মে ফিরে যেতে পারবো না। এত শখের পেশা ছেড়ে কিভাবে থাকবো আমি? ছোট থেকে আমার স্বপ্ন ছিল এটা, আমি সেগুলো ইচ্ছাকৃতভাবে করিনি। কি যেন হয়ে যেত আমার, অস্থির এক অনুভূতি কাজ করত। নিজের মধ্যে থাকতাম না আমি। সকলের চোখে ঘৃণাগুলো গ্রহণের মতো দহন নিতে পারবো না আমি লারা। লাড়া নির্বাক, তার কাছে জবাব নেই। প্রেম কিছু বলতে চাইছিল। লারা আমি তখনই কাছের কোনো এক রাস্তা হতে ভেসে আসে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ। শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল লাড়ার। চোখেতে চাইল প্রেমের দিকে, যে আগে থেকেই তার দিকে তাকিয়েছিল। দুটি কাতর চোখ অমীমাংসিত দৃষ্টিতে আবদ্ধ হতেই প্রেমের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বিটক এক শব্দে গুলির ঝাঁজ মস্তক ভেদ করে বের হলো। প্রেমের দেহটা আছড়ে পড়ল পানিতে। শেষ অবধি আহত দৃষ্টি চেয়েছিল লাড়ার দিকে। চিৎকার করে ছুটে গেল লাড়া, তবে ধরতে পারল না উড়াল দিতে চাওয়া পাখির পাখনা। পাখি উড়াল দিয়েছে তার গন্তব্যে। রেলিংয়ের উপর ঝুঁকে ফুটন্ত পানির মতো বুদবুদ করতে থাকা পানির দিকে তাকিয়ে গলা ছেড়ে কাঁদতে থাকে লাড়া। চারিপাশে নেমে আসে ভয়াল নিস্তব্ধতা। মৃত্যুর ঘ্রাণে মাতোয়ারা চারিপাশ।
স্থলে জলে প্রতিধ্বনিত হচ্ছে লারার গগনবিদারী চিৎকার। কাঁদতে কাঁদতে বসে পড়ল লারা। কেমন যেন নিঃস্ব নিঃস্ব লাগছে আজ নিজেকে, যেমনটা লেগেছিল রিচার্ডের বাহুডোরে এলিজাবেথকে দেখে। একজন সাইকোপ্যাথের জন্মকথা। শুনতে মন্দ শোনালেও কিছু কিছু মা বাবার জন্য নষ্ট হয় সন্তানদের জীবন। প্রেমের জন্ম হয়েছিল ভালোবাসার সংসারে, অন্তত বাইরের চোখে তাই মনে হতো। মা বাবা প্রেম করে বিয়ে করেছিলেন, সমাজ সংসারকে তাচ্ছিল্য করে, কিন্তু ভালোবাসার গল্পটা আটকে গিয়েছিল শুধু শুরুতেই। এরপর ছিল শুধুই অশান্তি, ঝড় ভাঙন। প্রেম যখন পৃথিবীর ভাষা বুঝতে শিখছে, তখন তার কানে ঢুকছিল চিৎকার, থাপ্পড়ের শব্দ ও মায়ের কান্না। মা বাবার প্রতিটি ঝগড়ার মাঝে ছোট্ট প্রেম খুঁজে ফিরত একটু শান্তি, একটু ছায়া। কিন্তু সেই আশ্রয়ও ছিল না তার জন্য। বাবা ছিল জোয়ায় আসক্ত। রাতভর খেলায় হেরে ঘরে ফিরত ক্ষিপ্ত হয়ে, ঝাল ঝাড়ত মায়ের উপর। কাপা কাপা হাতে মা প্রেমকে বুকে জড়িয়ে রাখত। তার বুকের ভেতরেও জমে থাকতো ভয়। 7 বছর বয়সে একদিন প্রেমকে জিজ্ঞেস করা হয় সে কার সঙ্গে থাকবে, মা না বাবা। প্রশ্নটা তার ছোট মনটা ছিন্ন ভিন্ন করে দেয়। সে চুপ করে থাকে, অথচ এই প্রশ্ন বারবার ফিরে আসে, বারবার তাকে 2 টুকরো করে ফেলে। মা ছিল ভালো কিন্তু অসহায়, চোখে কালি, ঠোঁটে ফাটল, শরীরে আঘাতের চিহ্ন, সবকিছু নিয়েও সে সন্তানকে আঁকড়ে ধরেই বেঁচেছিল। সে বলতো প্রেমের জন্যই সব সহ্য করে যাচ্ছে, কিন্তু প্রেম একদিন দেখে ফেলে তার মা, যার হাসি দেখে কেউ একদিন প্রেমে পড়েছিল, সেই হাসির নেচে ছিল রক্ত, ক্লান্ত আর অভিশাপ। প্রেম মাকে জিজ্ঞাসা করেছিল, তুমি এমন একজনকে বিয়ে করলে কেন? মা বলেছিল, কারণ সে আমার হাসি পছন্দ করত, আমার হাসির পাগল হয়ে আমাকে বিয়ে করেছিল। এই উত্তরে প্রেমের হৃদয়ে জন্ম নেয় তীব্র ঘৃণা। একটা হাসির জন্য কেউ একজন জীবন বাঁধে, তারপর সে হাসি হারিয়ে গেলে অন্য হাসির পেছনে ছুটে যায়। তাহলে সে ভালোবাসার মানে কোথায়? এরপর সব আরও খারাপ হতে থাকে। প্রেমের বাবা জড়িয়ে পড়ে অন্য এক মেয়ের সঙ্গে, সংসারে আসে নতুন মানুষ, পুরনো সম্পর্ককে পিষে ফেলে আরও নিচে। মা একদিন আর সহ্য করতে পারে না, আত্মহত্যা করে। প্রেম তখন 12, তার ভরসার জায়গা হয়ে দাঁড়ায় ফুফু। বিধবা, নিঃসন্তান, একটু স্নেহ নিয়ে তাকে আগলে রাখে, কিন্তু কপাল এখানেও পড়ে যায়। কয়েক মাসের মধ্যেই মারা যান ফুফুও। এরপর প্রেম যেন ভেসে যায়, হয়ে পড়ে সম্বলহীন, দেখেন। বাবা নতুন সংসার নিয়ে ব্যস্ত। প্রেমকে পাঠিয়ে দেওয়া হয় অনাথ আশ্রমে। সেখানেই জন্ম নেয় প্রেমের দ্বিতীয় রূপ। সে ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায়, চোখের ভাষা বন্ধ হয়ে যায়। যে ভালোবাসা চেয়েছিল সে, তবে তা তাকে বারবার ফেলে দিয়েছিল অন্ধকারে। সে অনুভব করতে শুরু করে মেয়েদের হাসি মানে প্রতারণা। একদিন তার মায়ের হাসি হারিয়ে যায়, আরেকদিন বাবার নতুন প্রেমিকার হাসি তার জীবনের শেষটুকুও কেড়ে নেয়। টিনেজ প্রেম আর 5 জনের মতো ছিল না। সে কারো চোখে চোখ রাখত না, মুস্কি হাসিতেও মুখ ফিরিয়ে নিত। অথচ যখন কোনো মেয়ের মুখে ঠিক সেই পুরনো হাসির ছায়া খুঁজে পেত, তার ভেতর যেন জেগে উঠত তীব্র কষ্ট, রাগ আর প্রতিশোধের আগুন। সে ভাবতে এই হাসি আমার সবকিছু নষ্ট করেছে। প্রথম হত্যাটা ছিল স্পষ্ট। একটা মেয়ে যে বন্ধুর মতো ছিল, হেসে বলেছিল, তুমি তো অনেক চুপচাপ, কিন্তু তোমাকে হাসতে দেখতে ভালো লাগবে। সেই হাসিতে প্রেম দেখেছিল তার মায়ের প্রতিচ্ছবি। ওই রাতে মেয়েটির নিথর শরীর পড়েছিল রাস্তার ধারে। কেউ জানে না কে করলো। প্রেম শুধু জানত সে খুব হালকা অনুভব করছিল, অনেকটা নিঃশ্বাস নেওয়ার মতো। তারপর একে একে আরও মেয়েরা যাদের হাসিতে ছিল আকর্ষণ, প্রেম সেখানে খুঁজত ছলনা, ছলনা শেষ করতে ছুটত সে। নৃশংসতা তার কাছে ছিল ন্যায় বিচার। প্রতিটি হত্যার পর তার মনে হতো সে যেন নিজের অতীতকে একটু করে মুছে দিচ্ছে। এভাবে প্রেম হয়ে ওঠে এক ঠান্ডা মাথার সাইকোপ্যাথ, যার চোখে ভালোবাসা নেই, করুণা নেই, শুধু আছে একটা হাসির বিরুদ্ধে চাপা ঘৃণা, যা জন্ম নিয়েছিল সেই দিন যখন মা বলেছিল, তোমার বাবা আমার হাসি পছন্দ করত। তবে প্রেম যেমনই হোক, কর্মজীবনে ছিল সৎ, নিষ্ঠাবান এক অফিসার। ছোটবেলা থেকেই তার চোখে ছিল পুলিশের পোশাকে। নিজের কঠোর পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমে হয়ে ওঠে সে এক গর্বিত পুলিশ অফিসার। একের পর এক প্রমোশন, সম্মান। তবুও তার জীবন ছিল নিঃসঙ্গ। একঘেয়ে সেই জীবনে একমাত্র রং ছিল তার পেশা। তবে তার চরিত্রে যে ভয়ঙ্কর ছায়া ছিল, সে অন্ধকার দিক, যেটা কখনো তার পেশাকে কলুষিত করেনি। প্রেম এতটাই নিখুঁত ছিল যে কেউ জানতেই পারেনি তার ভেতরে আরেকটা সত্তা লুকিয়ে আছে। প্রথমবার এক অচেনা মেয়ের হাসিতে কোনো বিষাদ খুঁজে পায়নি প্রেম। নিজেই অবাক হয়েছিল সেদিন। সে জানত না প্রেমে পড়বে এক মেয়ের, যেখানে তার নামে আতঙ্কে কেঁপে ওঠে শহর। তবে বাকি চরিত্রের মতো এই গল্পে প্রেমের ভালোবাসারও জায়গা ছিল না, ছিল কেবল প্রতিক্রিয়া, অনুশোচনা, ছিন্ন ভিন্ন এক সমাপ্তি। কারণ প্রেম জানত নিজের ভেতরে হিংস্র রূপ, জানত নিজেকে যতই দূরে রাখার চেষ্টা করুক সে টান ঠিকই তাকে ফিরিয়ে আনবে। তবে সেই ভালোবাসা পূর্ণতা না পেলেও প্রেম হয়তো আজ বেঁচে থাকতো,
যদি না সে জড়িয়ে পড়ত রিচার্ড কায়নাত নামক ভয়ঙ্কর খেলোয়াড়ের খেলায়। রিচার্ড জানতো প্রেমের সব, জানতো প্রেম সাইকোপ্যাথন, যা তখন দুনিয়ায় কেউ জানতো না। রিচার্ড কাউকে সঙ্গে সঙ্গে শেষ করে না, আগে দেয় সতর্কবার্তা, দেয় সময়, বুঝে নেয় প্রতিক্রিয়া, তারপরেই খেলা শুরু। প্রেম শুরু থেকেই ছিল রিচার্ডের পেছনে লেগেছিল। একবার বাগানবাড়িতে এক মেয়ের হাসির কথা বলে প্রেমকে শব্দহীন হুমকিও দিয়েছিল রিচার্ড। প্রেম তখনও গুরুত্ব দেয়নি। প্রেমের দ্বিতীয় সত্তার কথা জানতো শুধু রিচার্ড, লারা আর এরিক। লারাও রিচার্ডের মতোই একজন, সুযোগ পেলেই মেয়েদের নিয়ে কটাক্ষ করত প্রেমকে, তাতে প্রেমের জবাব বন্ধ হয়ে যেত। আর এরিক, সে শুধু তাকবীর নয়, প্রেমের অতীত তুলে এনেছিল টেবিলে। প্রেমের মুখের উপর কোনো ব্যবস্থা না নিয়েও দিয়েছিল সতর্কবার্তা। তবু প্রেম ছিল উদ্দাম, বেপরোয়া। সে বেপরোয়া ভাব শেষ করে দেয় মাঠের কোচ রিচার্ড কায়নাত। এরিক সুযোগ দিলেও রিচার্ড ভুলে যায়নি কোনো হিসাব। সময় মতো ছক কষে প্রেমকে সরিয়ে দেয় সে। সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে প্রেমকে মেয়েদের উপর অমানবিক নির্যাতন চালাতে দেখা গেছে, সেগুলোর পোস্টার আর কেউ নয়, রিচার্ড নিজে। সবশেষে প্রেমের গল্পটা ছিল না কোনো ভালোবাসার, ছিল এক বুনো আগুনের, যেটা ভুল হাতে পড়ে শেষমেশ নিজেকেই পুড়িয়ে ফেলল। বুকে হাত চেপে উঠে দাঁড়ালো লারা। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছে, বুকের ভেতর অজানা কাঁপুনি। হঠাৎ নজরে পড়ল রেলিংয়ের উপর রাখা একটা ভাঁজ করা সাদা কাগজ। কিছু একটা টের পেল সে। ধীরে কাঁপতে কাঁপতে কাগজটা হাতে তুলে নিল। ভাঁজ খুলে যেই পড়া শুরু করলো, চোখে ছলা ছলা জল। প্রিয় লারা, তোমার অপ্রিয় প্রেম আহসান, অফিসার প্রেম আহসান। আই এম এক্সট্রিমলি সরি লারা, আমি পারলাম না তোমাকে আগলে রাখতে, স্বার্থপরের মতো চলে গেলাম। তবে আমার ভালোবাসা পুরোটাই রেখে গেলাম তোমার জন্য, যত্নে রেখো প্লিজ। আমি পারিনি তোমাকে যত্নে রাখতে লারা। আমার বাপ নাই, মা নাই, আমার পেশায় ছিল আমার সব। সন্তানের মতো ছিল আমার পেশা আমার কাছে। বিশ্বাস করো, আমার দ্বিতীয় সত্তা যেমনই হোক, আমি আমার পেশার প্রতি ছিলাম সৎ। কাল যারা আমাকে দেখে শ্রদ্ধায় দাঁড়াতো, সালাম দিত, তারা কাল ঘৃণার মুখ ফিরিয়ে নেবে, লোকে গালি দিবে, কাঁথা ছেড়াবে। সেই অপমান, সেই অজ্ঞতা আমি সইতে পারব না লারা। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণার মতোই সম্মান হারানোর ব্যথাও সহ্যের নয়। আমি দুঃখিত লারা, খুব করে দুঃখিত। তোমাকে ভালোবেসে ফেলেছি এই অপরাধের জন্য। ভীতু মানুষের প্রেমে পড়তে নেই। প্রেমিক হলে সাহসী হতে হয়, সত্যের পাশে দাঁড়াতে হয়। আর সেই সাহস ছিল না। যদি থাকতো তাহলে হয়তো আমাদের গল্পটা আরেকটু দীর্ঘ হতো। চলার পথে একদিন তোমায় পাশে পেতাম, কিন্তু আমি পারিনি। আমি তো ভীত। লোকের চোখের ঘৃণার থেকে মৃত্যু অনেক শ্রেয়। তবে আজ আমি নিজেকে শেষ করছি না, শেষ করছি আমার ভিতরে থাকা সেই পৈশাচিক সত্তাকে। মাঝের কয়েকটা লাইন ঘেটে গেছে, হয়তো চোখের পানি ছিল। লারা নিঃশ্বাস আটকে ধরে আবারও পড়তে শুরু করলো। বেশি ভালোবাসলে মানুষ তুচ্ছ মনে হয়। আমি সেই তুচ্ছত্ব মেনে নিয়েও তোমাকে চেয়েছি লারা, খুব করে চেয়েছি। আমার স্রষ্টার কসম, দেখো সময় কত কম আমার হাতে। চিঠিতে সবাই সব বলে, আর আমি কিছুই ঠিক করে বলতে পারছি না। সব কিছু কেমন এলোমেলো লাগছে, ভয় হচ্ছে। না জানি কোন দিক দিয়ে পুলিশের একটা জিপ এসে হাজির হয়। চোখের সামনে তুলে ধরে মোটাসোটা একটা হ্যান্ডকাপ। আমার ভিতর শব্দ আছে, কিন্তু সময় নেই। পৃষ্ঠা শেষের অংশের মতোই অসম্পন্ন রয়ে গেল আমার জীবনও। আর হ্যাঁ, একটা কথা লারা, কাঁদবে না একদম, দয়া করে। আমি এবার পারিনি তো কি হয়েছে, পরের বার ঠিক পারবো। তখন ইন্ডিয়া হারবালের সোনোৎপন্ন হয়েও আসবো তোমার কাছে। ইতি, অপ্রিয় প্রেম, লুজার অফিসার। সত্যি শেষে লারা আর কাঁদল না। চোখের জল শুকিয়ে গিয়েছিল অনেক আগে। চিঠিটা সযত্নে ভাঁজ করে পকেটে রাখলো। তারপর কোমরে গুজে রাখা রিভলভারটা বের করে শক্ত করে ধরলো হাতে। বাইকে গিয়ে বসলো চুপচাপ। রওনা দিল এক ভয়ঙ্কর যাত্রার উদ্দেশ্যে, যেখানে ফিরে আসার কথা কেউ ভাবে না। অসময়ের বৃষ্টির মতো হঠাৎ বদলে গেল কোর্ট প্রাঙ্গণের পরিবেশ। উপচে পড়া ভিড়, দমকা হাওয়ায় উড়ে যাওয়া বালির মতো মিলিয়ে গেল যেন হঠাৎই। নেই সাংবাদিকদের আনাগোনা,
চারপাশ থমথমে, গুমট পরিবেশে রূপান্তর হয়েছে জায়গাটি মুহূর্তেই। সরকারি কোনো পক্ষ থেকে নয়, হঠাৎ করেই প্রায় বিশ্বের মতো আদালতে হাজির হয় এক খ্যাতনামা ব্যারিস্টার তাকবীরের পক্ষে অ্যাটর্নি হিসেবে। ঘটনাটি তাকবীরকে একেবারে স্তব্ধ করে দেয়। জলজ্যান্ত হলেও সে যেন প্রাণহীন। কাঠের তৈরি কোনো জড়বস্তুর মতো দাঁড়িয়ে থাকে শুধু কাঠগড়ায়, আর ফাঁপা চোখে চেয়ে দেখে কিভাবে একক পদক্ষেপে অ্যাটর্নি পুরো মামলার মোড় ঘুরিয়ে দেন। তাকবীর যা করেছে তার জন্য ফাঁসির আদেশ ছিল অনিবার্য, কিন্তু দণ্ডবিধির ধারা 465 অনুযায়ী যদি কোনো আসামি বিচারযোগ্য অবস্থায় না থাকে, অর্থাৎ মানসিক ভারসাম্যহীন হয়, তবে বিচার স্থগিত রাখতে হয় এবং ধারা 468 অনুযায়ী তাকে মানসিক চিকিৎসার আওতায় আনার নির্দেশ দেওয়া যেতে পারে। এই আইনি ফাঁকটাই ব্যবহার করেন অভিজ্ঞ বিচক্ষণ সেই অ্যাটর্নি। জজ সাহেবের সামনে পেশ করেন তাকবীরের মানসিক অসুস্থতার একগুচ্ছ রিপোর্ট, যার সবগুলো যে নিখুঁতভাবে সত্যনিষ্ঠ এমন নয়। তাকবীর আগে থেকে হ্যালুসিনেশন নামক এক জটিল সমস্যায় ভুগছিল, তবে আদালতে সেটিকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন অবস্থা তার চেয়েও ভয়াবহ। সেই কৌশলী ফাঁসির রায় থেকে রক্ষা করে তাকবীরকে। আদালত আদেশ দেয় তাকবীরকে চিকিৎসার জন্য পাবনার মানসিক হাসপাতালে পাঠানো হবে। অপরদিকে তাকবীরের সকল অপরাধের সহায়তাকারী রেয়ানকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তাকবীর তখনও যেন এই পৃথিবীতে নেই। সামনে যা ঘটছে চোখে দেখে সে কিন্তু মস্তিষ্ক তা বুঝে উঠতে ব্যর্থ। সবকিছুই তার কাছে একটি অনস্তিত্বের চিত্রনাট্য, নীরব অথচ প্রগাঢ়। রায় ঘোষণার পর তাকবীরকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলা হচ্ছিল। হঠাৎ তাকবীরের ঘোলাটে দৃষ্টি গেল আদালত প্রাঙ্গণের অদূরে দাঁড়িয়ে থাকা লাল চুলের এক রমণীর উপর। সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহের মতো একটি ঝাটকা খেল গড়ন। পা থমকে গেল সেখানে। ফাঁপা দৃষ্টিতে এই মুহূর্তে প্রাণ ফিরে এলো। অদূর হেলে গেল দুপাশে গাল প্রসারিত হয়ে। দমকা হাওয়ায় উড়ে গেল কপালের উপর আশ্রে পড়া চুলগুলো। সূর্যের সোনালি দ্যুতিতে জলজল করে ওঠে কৃষ্ণ গহ্বর। নিষ্প্রভ দ্বিধাহীন নজরে দীর্ঘকাল লাস্যময়ের মুখাবয়বে চেয়ে ভেতরের সকল তৃষ্ণা মিটিয়ে দৃষ্টি ধীরে ধীরে নিচে নামতেই থমকালো। শখের নারীর হাত আবদ্ধ আরেকটু পুরুষের হাতে, খুব শক্ত করে ধরা। সমুদ্রের উতাল পাতাল ঢেউয়ের দোলায় দুলে উঠল অভ্যন্তর। রিচার্ড শক্ত হাতে চেপে ধরে রেখেছে এলিজাবেথের হাত। পেছনে সারি সারি করে রাখা কয়েকটি কালো মার্সিডিস, তাদের দুপাশে রক্ষা কবচের মতো দাঁড়িয়ে কালো পোশাকধারী অনেকগুলো গার্ড, লম্বা দৈর্ঘ্যের মতো। এলিজাবেথ ফেলে দৃষ্টি মেলে চাইল তাকবীরের হাতের হাত কড়ায়, চাইল ফ্যাকাশে শ্যাম বর্ণে, অতপর ঘাড় তুলে চাইল রিচার্ডের দিকে, অনুভূতি শূন্য মুখটাতে। এলিজাবেথ আলগোছে ছাড়িয়ে নিতে চাইল হাত। রিচার্ড কটমটিয়ে আরো শক্ত করে চেপে ধরল ওর হাত, তীব্র চাপ প্রয়োগ করে। এলিজাবেথের চোখের কোণে জল জমে। নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে নিঃশব্দে মাথা নুয়ে ফেলে। ঠোঁটের কোণ নিচে নেমে গিয়েছে অভিমানী নীরবতায়। রিচার্ড তার লক্ষ্য করে তপ্ত শ্বাস ফেলল। ক্লান্ত নাবিকের মতো ছেড়ে দিল হাত। স্তম্ভিত দৃষ্টিতে এলিজাবেথ চাইল রিচার্ডের পানে, তার ঠোঁট শক্ত করে চেপে রাখা, কুচকানো ভ্রুতে চাপা রাখ। এলিজাবেথ আজ সমস্ত কিছু উপেক্ষা করে তাকবীরের দিকে এগিয়ে গেল। তাকবীর সেই অনড় চিত্তাকর্ষক দৃষ্টিতে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। হঠাৎ তার কবজিতে বেপরোয়া টান পড়ল। আইনের রক্ষক টানছে গাড়িতে তোলার জন্য। রিচার্ড চোখ গরম করে তাকাতেই চুপসে যায় তাদের মুখাবয়ব। ছেড়ে দিল তাকবীরের কবজি। থমথমে পরিবেশ যেন এক মুহূর্তে গেয়ে উঠল শোকে। অগ্রসারিত পায়ের প্রতিটি পদধূলিতে মুছড়ে যাওয়া অনুভূতি গুচ্ছের মতো বুকের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে। এলিজাবেথ এসে দাঁড়ালো তাকবীরের মুখোমুখি হয়ে। এই অসহনীয় অসহায় মুহূর্ত হেসে ফেলল তাকবীর। আমার ড্যাডের সাথে আপনার কি সম্পর্ক ছিল? কথাটা খুব তীক্ষ্ণ ছিল, তবে তা যেন মাতোয়ারা সুর হয়ে প্রবেশ করল পাগল প্রেমিক পুরুষের কর্ণগহ্বরে। এলিজাবেথ পুনরায় জিজ্ঞেস করল একই স্বরে, আপনার সকল কুকর্মের নথিপত্রে আমার ড্যাডের নাম কেন ছিল? বলবেন না? কাকতালীয় এক নাম অনেকেরই হতে পারে। তাকবীরের কাছ থেকে এবারও কোনো জবাব এলো না। সে শুধু তাকিয়ে আছে নির্ভার চোখে। জলজল করছে কার্নিশকোণে সুপ্ত আলো। এলিজাবেথ অধৈর্য হলো। গ্রীবা বাঁকিয়ে চাইল রিচার্ডের দিকে, যে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে তার উপর। এবার বেশ শক্ত হলো এলিজাবেথের কণ্ঠস্বর। ফাঁসির কাজ গড়ায় কিন্তু আপনাকে উঠতেই হবে। এ মুক্তি কিন্তু সাময়িকের। তুমি বাঁচিয়েছ বুঝি? সত্যটা জানা সত্ত্বেও অনর্থক প্রশ্নটা করলো তাকবীর প্রাণহীন অভিব্যক্তিতে চেয়ে। আপনি যেই পাপ করেছেন আপনার মুক্তি নেই, শাস্তি আপনাকে পেতেই হবে, হয় আজ নয় কাল। আজ তো তুমি বাঁচিয়েছ, তাই না? এলিজাবেথ শক্ত করে ঠোঁট চেপে দৃষ্টি ঘুরিয়ে নিল। না। তাকবীর এক ফিসলে হেসে পুনরায় দীপ্ত কণ্ঠে শুধালো, আমি জানি, বিশ্বাস করি। এলিজাবেথ মিথ্যে হাসল।
বিশ্বাস? দয়া করে এই শব্দটা উচ্চারণ করবেন না। আপনার মুখে অন্তত এই শব্দটা মানায় না। থেমে কণ্ঠনালীতে পাকিয়ে থাকা দলা শক্ত ঢোক গিলে ভিতরে পিষিয়ে এলিজাবেথ আবারও রুষ্ট কণ্ঠে বলল, আমি আপনার মিথ্যে ছলনা বোঝার পরেও আপনাকে বলেছিলাম আমি আপনাকে বিশ্বাস করছি। আমার বিশ্বাসটা ভাঙবেন না প্লিজ। আপনি তবুও ভেঙে দিয়েছেন। তাকবীরের বুকের ভেতরে গভীরে যেন বাজ পড়ল। হৃদয়টা মোচড়াতে মোচড়াতে থেমে গেল কয়েক মুহূর্তের জন্য। চোখ তুলে তাকালো এলিজাবেথের দিকে ছায়া ঘেরা বেমোর আহত দৃষ্টিতে। ঠোঁট কাঁপে, গলা জড়ানো স্বরে ফিসফিস করে ওঠে, এলোকেশী। এলিজাবেথ হাত তুলে থামিয়ে দেয় বাক্য সম্পূর্ণ হওয়ার আগ মুহূর্তে। ওর চোখ জ্বলছে রাগ, ঘৃণা, সেই সাথে অভিমানে বুদবুদ। তাকবীরের কানের কাছে মুখ এনে বিস্মাখা স্বরে ফিসফিস করে বলল, প্রতারণা করে ভাববেন না আপনি জিতেছেন। কাঁটা দিয়ে কাঁটা তোলার পুরনো কৌশল কিন্তু আমি আমার স্বামীর কাছ থেকেই শিখেছি। যদি কখনো জানতে পারি আমার অতীতের সাথে আপনি জড়িত, তাহলে আপনার শেষ রক্তফোঁটা আমার হাতেই ঝরবে। শব্দগুলো যেন শীতল ছুরির মতো বয়ে গেল তাকবীরের শিরা উপশিরায়। আমার স্বামী, এলোকেশীর স্বামী, অন্য কেউ? মস্তিষ্কে কয়েকবার পাক খেল শব্দটা। হঠাৎ তাকবীর করে বসল এক বিস্ময়কর কাণ্ড। সে ঝাঁপিয়ে পড়ে পুলিশের কোমর থেকে বন্দুক ছিনিয়ে নেয়। অতঃপর এক ঝটকায় এলিজাবেথকে টেনে আনে নিজের বুকের সঙ্গে। কপালে ঠেকিয়ে দেয় বন্দুকের নল। আদালত চত্বরে বাতাস থমকে যায়। এলিজাবেথের মাথায় বন্দুকের সরু নল স্পর্শ করতে দেরি হয়। রিচার্ডের গার্ডদের হাতে থাকা অস্ত্র বিদ্যুৎ বেগে তাকবীরের দিকে যেতে দেরি হয় না। কিন্তু রিচার্ড সে নিশ্চল, ঠান্ডা চোখে তাকিয়ে আছে। চোখ সরু, চিবুক ক্রমশ শক্ত হয়ে উঠছে। এলিজাবেথের চোখে বিস্ময়ের ছায়া, অবিশ্বাসের ঠায় দাঁড়িয়ে সে। সেই অবিশ্বাসের ফাঁক গলে গড়িয়ে পড়ে এক ফোঁটা অস্ত্র। তাকবীরের চোখ থেকেও গড়িয়ে পড়ে দুফোঁটা নীরব জলবিন্দু। দুই ভেজা চোখের অমীমাংসিত সাক্ষাতে মাঝে দাঁড়িয়ে কড়া নির্মম দৃষ্টিতে রিচার্ড। গার্ডরা প্রস্তুত, সেফটি লক খুলে নিয়েছে সবাই। এখন শুধু রিচার্ডের আদেশের অপেক্ষা। এদিকে পুলিশরা থমকে গেছে এত অস্ত্রের স্নাক্ষয়ী নিশানের মুখোমুখি হয়ে। শ্বাসরুদ্ধ সময়, যেখানে একটিমাত্র শব্দই সবকিছুর ভাগ্য নির্ধারণ করবে। ভয়ে পিছিয়ে গেল তারা। থরথর করে কাঁপছে এলিজাবেথের ঠোঁট, কণ্ঠনালীতেও সেই কাঁপন। ভয়ে, দ্বিধার, বিস্ময়ে গলে যাওয়া এক নিঃশব্দ আরতি। রিচার্ড নির্বিকার, এক হাত পকেটে রেখে আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মুখে এক চিলতে আত্মতৃপ্তি। এই বিপজ্জনক মুহূর্তেও তাকে স্পর্শ করতে পারছে না। এ দৃশ্য দেখে দূর থেকে দৌড়ে এসে উপস্থিত হয় ন্যাশো লুকাস। ন্যাশো হাঁপাতে হাঁপাতে রিচার্ডের পাশে দাঁড়িয়ে বলে, বস, আপনি এত রিল্যাক্স কিভাবে? ম্যামের তো প্রাণ বিপন্ন। লুকাসও যোগ করে, একটু হেরফের হলেই ম্যাম শেষ হয়ে যেতে পারে বস। রিচার্ড নীরব। তারা নিজেরা এগিয়ে যেতে চাইলেও রিচার্ড ঠান্ডা গলায় তাদের থামিয়ে দেয়। হতবাক তারা, এই মানুষটি কি আদৌ অনুভব করে কিছু? তাকবীরের তর্জনী তখন শক্ত হয়ে চেপে বসেছে ট্রিগারে। ঠোঁটের কম্পন থামিয়ে সে এক তুষ্ট হাসি হেসে বলে, মেবি ইন অ্যানাদার ওয়ার্ল্ড। মৃত্যুর সন্নিকটে জেনে চোখ বন্ধ করে ফেলে এলিজাবেথ। তবে শরীরে কোনো আঘাত না পেয়ে চোখ খুলে দেখে তাকবীর তাকিয়ে আছে তার দিকে এক আহত ভালোবাসা মাখা দৃষ্টিতে। আর চোখের পানি থামছেই না লোকটার। রিচার্ড ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি টেনে নেয়। সে জানতো তাকবীর কখনোই পারবে না এই কাজ করতে, পারবে না এলিজাবেথকে গুলি করতে। তাকবীরের হাত আলগা হয়ে যায়। দুপাশে মাথা নাড়িয়ে ধরা গলায় বলে, আমি পারবো না এলোকেশী। কিন্তু ঠিক পর মুহূর্তেই তার মুখের ভাব বদলে যায়। এক ঝটকা এলিজাবেথকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এবার বন্দুকের নলা সোজা তাক করে রিচার্ডের দিকে। লুকাস নেশোয়াজ দ্বিধায় পড়ে যায় তাকবীরের দিকে বন্দুক তাক করতে। তবু তারা নিয়মের দাস, বন্দুক তাক করতেই হয় তাকবীরের দিকে। তাকবীরের গর্জন, তাকে না পারি, তোকে তো ঠিকই পারবো। চমকে ওঠে এলিজাবেথ। ছুটে গিয়ে রিচার্ডের সামনে দাঁড়িয়ে পড়ে। দুহাতে আঁকলে ধরল রিচার্ডকে। রিচার্ড এখনো নির্বিকার, ঠান্ডা। এলিজাবেথ কাঁপা কণ্ঠে চেঁচিয়ে ওঠে, আমার স্বামীর বুকে গুলি চালানোর আগে আপনাকে আমায় মোকাবেলা করতে হবে মিস্টার তাকবীর। বন্দুক নামিয়ে হঠাৎ করে পাগলের মতো হেসে উঠল তাকবীর। মুহূর্তটা যেন নাট্যমঞ্চের নাট্যশালা হয়ে উঠেছে। সবাই নীরব সাক্ষী দুই ভাইয়ের এই দ্বন্দ্বের। একটি নারীকে ঘিরে ভাঙছে রক্তের সম্পর্ক। এক মায়ের গর্ভে জন্ম নিয়েও আজ তারা একে অপরের শত্রু। সম্পর্কের জটিল অঙ্কে আজকের এই নাটকীয়তা এক নিষ্ঠুর রাজসাক্ষ্য। তাকবীর হাসছে, খুব করে হাসছে। কোনোভাবেই থামছে না তার হাসি। অস্বাভাবিক ও ভ্রান্ত সেই হাসিতে তার শরীর কাঁপছে। চোখ বেয়ে নেমে আসছে অশ্রু। খারাপ সময় আসবে জানতাম, কিন্তু এতটা ভয়ানক হবে কল্পনায়ও ছিল না। শখের নারীর মুখে ভিন্ন পুরুষের নাম,
প্রিয় নারীর চোখে আরেকজনকে হারানোর ভয়। সৃষ্টিকর্তা বুঝি আমাকে এই জন্যই মৃত্যু দিচ্ছেন না, যেন ধুকে ধুকে মরণের স্বাদ পাই প্রতিটা নিঃশ্বাসে। এলিজাবেথ দুহাতে কান চেপে ধরে তীব্র প্রতিবাদী গলায় চেঁচিয়ে উঠল। পরপুরুষ বলবেন না, সে পরপুরুষ না, স্বামী আমার স্বামী, বিবাহিত আমি একজন বিবাহিত মহিলা। তাকবীর পুরোপুরি গাছাড়া ভাব নিয়ে বলল। তো আরো কিছু বলতে যাচ্ছিল তাকবীর, ঠিক তখনই দূরে একটা বাইকের দিকে চোখ গেল তার। ন্যানো সেকেন্ডও সময় নষ্ট করল না তাকবীর, দৌড় দিল এলিজাবেথের দিকে। প্রচণ্ড একটা শব্দ, তারপরই আরেকটা মাটিতে কিছু ভারী পড়ে যাওয়ার থেমে যাওয়ার শব্দ। চারদিক তাকিয়ে গোলমালের উৎস খুঁজছে গার্ডরা। এলিজাবেথ একটুও নড়ল না, সে শুধু নিচের দিকে তাকিয়ে রইল। তাকবীর রক্ত ভেসে যাচ্ছে তার শরীর, নিকষ কালো দুটো চোখ খোলা। থেমে থাকা এক দৃষ্টিতে তাকিয়ে আছে এলিজাবেথের চোখে, বুকে ক্ষীণ এক ছিদ্র, সেখান থেকে ফিনকি দিয়ে উঠছে রক্ত নিঃশব্দ ঝর্ণার মতো। তাকবীর কাঁপতে কাঁপতে হাত তুললে এলিজাবেথের দিকে, তাকে ছোঁয়ার আগেই যেন সময় শেষ হয়ে এলো। তবুও ঠোঁট কাঁপিয়ে বলে গেল কিছু কথা, শুধু তার জন্য। তোমার রক্তে বানানো, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত। শরীরটা একবার কেঁপে উঠল, একটা ঝাঁকুনি দিয়ে হাতটা আচমকা পড়ে গেল মাটিতে। চোখ থেমে গেল, শরীর নিস্তব্ধ। এক অদ্ভুত ঘোলাটে কুয়াশা নামলো এলিজাবেথের চোখে, অজানা দহনের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। ঠিক তখনই কবজিতে একটা তীব্র টান অনুভব করলো। চমকে তাকাতেই দেখলো রিচার্ড, চোখে অগ্নি, মুখে আর্তনাদবিহীন রাগ। একটানে এলিজাবেথকে নিজের পেছনে এনে দাঁড়ালো, নিজের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। এতক্ষণ রিচার্ডের হাতে বন্দুক ওঠে, চারদিক চোখ বুলিয়ে খুঁজছে কার গুলিতে পড়েছে তাকবীর। লারা বন্দুক হাতে আড়াল থেকে বেরিয়ে আসে, গার্ড একসাথে ঝাঁপিয়ে পড়তে চাইলে রিচার্ড এক হাতে থামিয়ে দিল সবাইকে। লারার চোখে স্পষ্ট ঘৃণা আর এক ধরনের কান্না। এদিকে এলিজাবেথের দৃষ্টি ঝাপসা, সে বারবার তাকায় মাটিতে পড়ে থাকা নিথর দেহটা, যে তার জন্য মৃত্যুকে আলিঙ্গন করলো। আবার তাকায় সামনে সেই পিঠ, বিস্তৃত শক্ত প্রতিজ্ঞাময়, যে মৃত্যুর সামনে দাঁড়িয়ে আড়াল করে রাখছে তাকে। এই দুই পুরুষ আজ তার জন্য মৃত্যুর সামনে দাঁড়িয়ে গেছে। শরীরটা কেঁপে উঠল এলিজাবেথের। রিচার্ড ঠান্ডা কিন্তু ধ্বংসাত্মক কণ্ঠে এক গার্ডকে উদ্দেশ্য করে চিৎকার করে উঠল, টেক হিম টু দ্য হসপিটাল। নিঃশব্দে সকলে মিলে তুলে নিতে লাগলো তাকবীরের নিথর দেহ। ঠান্ডা হাওয়া বইছে চারদিক জুড়ে। এলিজাবেথ ঘাড় ঘুরিয়ে তাকালো, দেখলো কিন্তু কিছুই বুঝতে পারল না। সব স্পষ্ট, তবুও কিছুই তাকে স্পর্শ করছে না, যেন দেহ আছে মন নেই। নিস্তব্ধতা ছিঁড়ে খাচ্ছে তাকে, কণ্ঠনালী হতে উদ্গীরণ হচ্ছে না কোনো বাক্য, অথচ অভ্যন্তরে। বস কি করছেন? লেট আস শুট হার। নেশার আগে ফুঁসতে ফুঁসতে লারার দিকে ছুটে যেতে নিলে রিচার্ড হাত তুলে থামিয়ে দিল। রিচার্ড গম্ভীর গলায় বলল, রিচার্ড কায়নাত কখনো ঋণ রাখে না, আমি ঋণ শোধ করি সমান ভয়ঙ্কর ভাবে। লেট হার গো। বিধ্বস্ত লারা এগিয়ে এলো হাতে গান নিয়ে, রিচার্ডের সামনেই দাঁড়ালো কিছুটা দূরে। ওর ঠোঁট কাঁপছে, চোখে জল আটকে গেছে, মুখ রাগে টকটকে লাল। রিচার্ড ইতিমধ্যে শুনেছে প্রেমের মৃত্যুর খবর, বুঝেও গিয়েছে কেন লারা ছুটে এসেছে এখানে। তবুও সে বন্দুক নামালো না, কঠিন কণ্ঠে বলল, লারা, ইউ নো ইউর লিমিট। এমন কিছু করো না যাতে কৃতজ্ঞতার ঋণ ভুলে আমাকে কঠোর হতে হয়। বন্ধু হারণের বিষে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল লারা। এই মেয়ে অভিশাপ, আমাদের সকলের জন্য অভিশাপ। এই মেয়ে আসার পর থেকেই ধ্বংস নামছে একের পর এক, আমি ছাড়বো না তাকে। রিচার্ড গর্জে উঠল, জবানে লাগাম দাও লারা, আমার স্ত্রীর দিকে আঙ্গুল তোলার অধিকার এই পৃথিবীতে কাউকে দেইনি আমি। বলবো, 100 বার বলবো, এই মেয়েই ধ্বংস। না সে আসতো, না তুমি বাংলাদেশে ফিরে আসতে, না আমি তোমার পিছু ছুটতাম, না আমার প্রেমের সাথে দেখা হতো, না বন্ধুত্ব গড়ে উঠতো। আমি ভালোবাসা না পেলেও একটা বন্ধু পেয়েছিলাম, তাকেও হারালাম শুধুমাত্র এই মেয়ের জন্য। এই মেয়েকে পাওয়ার জন্য আর কি কি করবে তুমি রিদ? রিচার্ড এলিজাবেথকে পেছন থেকে টেনে এনে বুকের সাথে চেপে ধরল। এলিজাবেথ তখনও তাকিয়েছে রক্তমাখা মাটির দিকে, নিঃশব্দে চোখের পাতা কাঁপছে। রিচার্ড গর্জে উঠল আকাশের দিকে তাকিয়ে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করবো ছাড়খাড় এই মেয়েকে না পেলে। লারা হেসে উঠল, তাহলে আমি এই মেয়েকেই শেষ করে দেব। লারা হঠাৎই গুলি চালালো। রিচার্ড কোনো দ্বিধা না করে ঘুরে গিয়ে এলিজাবেথকে বুকের সাথে চেপে ধরল। গুলিটা গিয়ে বিঁধল তার কাঁধে। এলিজাবেথের কপালে ছিটকে পড়ল রক্ত,
রক্তের ছোঁয়ায় বাস্তবে ফিরে এলো এলিজাবেথ। চিৎকার করে উঠে রিচার্ডের ক্ষতস্থানের শাড়ির আঁচল চেপে ধরে। লারা আবার গুলি চালানোর আগে নেশো নিখুঁত নিশানায় গুলি চালালো লারার হাতে পায়ে। হাঁটু ভেঙে বসে গেল লারা, কিন্তু থামল না। হামাগুড়ি দিয়ে বন্দুকটা তুলে আবার ছুড়ল গুলি, তবে এবার লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটা গিয়ে লাগলো দেয়ালে। নেশোর গুলির জবাবে রিচার্ডের হাত থেকে বন্দুক পড়ে গিয়েছে। এলিজাবেথ হাউমাউ করে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। রিচার্ড স্পষ্ট টের পাচ্ছিল সে অস্থিরতা, যা কেবল তার জন্যই। মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে থেকেও সে স্থির শান্ত, কোনো প্রতিক্রিয়া নেই। এই মুহূর্তের চেয়েও বড় কিছু সে ধরে রেখেছে বুকের ভেতর। এলিজাবেথ ফুঁপাতে থাকে, ফের ফের করে কাঁদতে কাঁদতে বলল, আপনার কাঁধ থেকে তো অনেক রক্ত পড়ছে, যন্ত্রণা হচ্ছে না? রিচার্ড তাকালো ওর চোখে, মাথা নাড়িয়ে ক্লান্ত কণ্ঠে বলল, একটুও না। তুমি পাশে আছো যে। গুলির শব্দ থামছে না। চারপাশে আতঙ্ক আর চিৎকার। সবাই ছুটছে বাঁচার জন্য, যে যেদিকে পারে। হট্টগোল, ধুলো, রক্ত সব মিলিয়ে বিভীষিকাময়। তবুও তারা চেয়ে আছে একে অপরের চোখে। সব কোলাহল মুছে সেই দৃষ্টিতে যেন এক অমর শান্তি। মুহূর্তটা যেন থেমে গেছে কেবল দুজনার জন্য। সারা বিশ্ব ভেঙে পড়লেও যেন তাদের মায়া অটুট। হঠাৎ করে শুরু হয় এক প্রকার ঘূর্ণি বাতাস। হেলিকপ্টারে পাখার তীব্র ঘূর্ণিতে উঠতে থাকে চারপাশের ধুলো, শুকনো পাতা আর নুড়ি পাথর। আকাশ কালো করে বিশাল আকারের একটি হেলিকপ্টার নামলো কোর্টের সামনে খোলা চত্বরে। শব্দে কেঁপে ওঠে আশেপাশের দেয়াল। হেলিকপ্টারের দরজা খুলতেই হুড়মুড় করে বেরিয়ে এলো সশস্ত্র গার্ডদের একদল। তাদের পোশাক, গতি আর চোখের চাহনিতেই বোঝা যায় এরা নিছক দেহরক্ষী নয়, রণক্ষেত্রের জন্য তৈরি এক একজন যোদ্ধা। সবার শেষে গম্ভীর মুখে ঘাড় মটকাতে মটকাতে বেরিয়ে এলো জেমস। জেমসকে দেখা মাত্র রিচার্ড এলিজাবেথকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে। চোখের কোণে জমে ওঠে উগ্র ক্রোধ, চোয়াল মটমট করে ওঠে, শির টান টান। লারা বিস্ময়ে তাকিয়ে থাকে হেলিকপ্টার থেকে নামা মানুষটার দিকে। ঠোঁট কাঁপে, গলার ভেতর জমে থাকা শব্দ ধীরে ধীরে বেরিয়ে আসে, ড্যাড। জেমস ছুটে আসে রক্তাক্ত মেয়ের দিকে। এক মুহূর্ত দেরি না করে লারাকে বুকের সঙ্গে চেপে ধরে। লারা ছাড়াতে চাইছে, কিন্তু দুর্বল শরীরে সে সম্ভব নয়। হাত পা থেকে গলগল করে রক্ত ঝরছে। মেয়ের এই অবস্থা দেখে জেমসের চোখে মুখে জ্বলে ওঠে আগুন। দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে তাকিয়ে গর্জে ওঠে, ফিনিশ অল অফ দেম। পরপর রিচার্ডের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসি টেনে বলে, আমার মেয়ের শরীর থেকে ঝরা প্রতিটা রক্তের দাম দিতে হবে। শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। রিচার্ড এলিজাবেথকে বুকের সুরক্ষায় রেখে একের পর এক শত্রুকে মাটিতে ফেলে দিতে থাকে। নেশো আর লুকাস পজিশন নিয়ে গুলি ছুটছে, পাশাপাশি রিচার্ডকে কভার দিচ্ছে। তবুও সংখ্যা অনেক বেশি এবং প্রশিক্ষণে এগিয়ে থাকা আফ্রিকান গার্ডদের চাপে ধীরে ধীরে ব্যাকফুটে চলে যায় রিচার্ডের দল। এই ফাঁকে জেমস লারাকে কোলে তুলে হেলিকপ্টার পেরিয়ে গাড়ির দিকে ছুটে যায় হাসপাতালের উদ্দেশ্যে। গোলাগুলির শব্দে থরথর করে কাঁপছে এলিজাবেথ, বুকের মধ্যে মুখ গুজে গুনগুন করে কাঁদছে। ওর কাঁপুনি রিচার্ডের ভেতরে হিংস্রতা থামিয়ে দিয়ে জাগিয়ে তোলে রক্ষাকারীর দায়িত্ববোধ। এই যুদ্ধক্ষেত্র এলিজাবেথের জন্য বিপজ্জনক। একটা গুলির ছোঁয়া প্রাণ কেড়ে নিতে পারে। চারদিকের বিশৃঙ্খলার মধ্যে আরও একটি দল পুলিশ দূর থেকে এগিয়ে আসছে অস্ত্র হাতে। রিচার্ড দ্রুত সিদ্ধান্ত নেয়, উচ্চ গলায় চিৎকার করে উঠল, লোকা। লুকাস গুলি চালাতে চালাতে রিচার্ডের দিকে তাকিয়ে হুঙ্কার দেয়, জি বস।